Sorry, my friends, for being late by few minutes. Am I audible? Am I visible? Yes, I am audible. I do not know whether I am audible, but at least I am visible. হ্যাঁ, আমি শুরু করছি। শুভ সন্ধ্যা। আমি শুরু করছি। If not audible, please give a note. Please give a note. হ্যাঁ, আজকে শুভ জন্মাষ্টমী। সবাইকে শুভ অষ্টমীর, জন্মাষ্টমীর, কৃষ্ণ জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি প্রথমেই আজকে পরপর কয়েকটা ইস্যু নিয়ে কথা বলবো। আজকে এই ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে ভগবান সুভাষচন্দ্রের কি মনোভাব, সেই সঙ্গে ভারতীয় দেবদেবীদের সময় তার কি মনোভাব, এইটা একটু পড়ে শোনাবো। এটা হচ্ছে একটা চিঠি। চিঠিটা তার বন্ধু দিলীপ রায়কে লেখা। এই চিঠির মধ্যে একটা অংশ, এটা বড় চিঠি। এটা ইউরোপ যাওয়ার সময় জাহাজ থেকে লিখছেন। এই চিঠির একটা অংশ পড়ে শোনাচ্ছি। 1933-তে যখন উনি ইউরোপে ব্যানিস্ট হচ্ছেন, মানে নির্বাসিত হলেন ভারতবর্ষ থেকে, সেই সময় জাহাজে বসে চিঠিটা লিখছেন দিলীপ রায়ের উদ্দেশ্য। একটু পড়ে শোনাই। 5ই মার্চ 1933। আই থিঙ্ক আই এম অডিবল। একটু পরে আবার টেস্ট করে দেখে নেব। তোমার একটি পত্রে তুমি আমাকে শিব সম্বন্ধে আমার মনোভাব জানতে চেয়েছিলে। বলতে কি, আমার কখনো ঝোঁকে এদিকে কখনো ওদিকে। তাই দুর্গা, কালী, শিব, কৃষ্ণ কাকে যে বরণ করব ভেবে পাই না। আমি অবশ্য জানি যে খতিয়ে সবই অভেদ, একমেবা দ্বিতীয়ম। কিন্তু তবু কার্যক্ষেত্রে আমরা প্রত্যেকেই ভগবানের কোনো একটি বিশেষ ভাবরূপের অনুরাগী না হয়েই পারি না। আমি লক্ষ্য করেছি যে আমার মনের নানা ভাবাবেশ, আমি কখনো বরণ করি শিবকে, কখনো কালী বা কখনো দুর্গাকে, কখনো কৃষ্ণকে। এদের মধ্যে আবার কখনো চাই শিবকে, কখনো শক্তিকে। শিবের পরম যোগীরূপ আমায় যে কি মনে টানে। হয়েছে কি জানো, সম্প্রতি গত 4-5 বৎসর হলো মন্ত্রশক্তিতে আমার বিশ্বাস এসেছে। মানে আমার মনে হয় এক একটি মন্ত্রের এক একটি নিবিড় শক্তি আছে। ইতিপূর্বে আমি যুক্তিবাদীদের মতোই মনে করতাম যে মন্ত্র নিছক একটি প্রতীক মাত্র, শুধু আমার মনকে সংহত করবার সহায়তা করে। কিন্তু তন্ত্রদর্শন পড়ে আমার প্রত্যয় জন্মে এসেছে যে এক একটি বীজমন্ত্রের মধ্যে নিহিত আছে এক একটি সহজ শক্তি, আর প্রতি আধারই এই এক একটি বিশেষ মন্ত্রের অধিকারী। সেই থেকে আমি ভেবে ছাড়া আমার আধার কোন মন্ত্রের অধিকারী, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। কেননা আমার মন, ওই যে বললাম, কখনো রাঙিয়ে ওঠে শৈবের রঙে, কখনো শাক্তের, কখনো বৈষ্ণবের। আমার মনে হয়
এইখানেই গুরু আমাদের পরম দিশারি হতে পারেন, কেননা সদ্গুরু আমাদের জানেন আমাদের নিজেদের চেয়ে বেশি। তাই তিনিই নির্দেশ দিতে পারেন কোন মন্ত্র জপ করবে বা কোন পূজারীতি অবলম্বন করবে। এবার কৃষ্ণের কথা কয়েকবার এসছে, এবার একটু বলে রাখি। দেখবেন উনি একদম, যদি জ্ঞানের কথা বলেন তাহলে সেখানে তিনি পুরো শৈব। শিবের মতোই তিনি তপস্বী, ইনি জ্ঞানী। আবার এদিকে মা দুর্গা কালীর উপাসক, শক্তির সাধক। আর সোফার ডিপ্লোম্যাসি ইজ কনসার্ন, সেইখানে কিন্তু উনি লর্ড কৃষ্ণের অনুরাগী। ডিপ্লোম্যাসিটা ওনার নেতাজি পর্যায়ে বা মহাকাল পর্যায়ে Am I audible? Comments will appear. Hope I am audible. Again online, again reconnected. Hoping I am reconnected. এবার উনি ডিপ্লোম্যাসির জায়গাতে উনি কৃষ্ণের অনুরাগী। স্লো কানেকশন। I do not know whether being transmitted or not. Slow connection. Comments will appear here. এবার maybe net is very weak. কৃষ্ণের অনুরাগী তিনি। আজকে কৃষ্ণ জন্মাষ্টমীতে ওনার ভগবানজি সুভাষচন্দ্রের পর্যায়ের একটা চিঠি একটু পড়ে শোনালাম। আচ্ছা, আজকের আর একটা জায়গা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আজকে বলেছিলাম যে গতকাল আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেকেই সিনিয়র জুনিয়ররা 15 আগস্ট পালন করেছেন। 15 আগস্ট সম্বন্ধে আমার ব্যক্তিগত অনুভূতির কিছু বিবর্তন আছে। যেমন ছোটবেলাটায় খুব উৎসাহের সঙ্গে পালন করতাম, আর গত প্রায় 30 বছর এটা নিয়ে আমি আর খুব ইন্টারেস্টেড নই। তার কারণ এই ডেটটার আসল কি ঘটনা পেছনে আছে সেইটা বুঝে যাওয়ার পরে আমার এই দিনটার সম্বন্ধে খুব উৎসাহ মিলিয়ে গেছে। তার মানে এই নয় যে আমি সবাইকে ডিসকারেজ করব বা বিদ্রূপ করব যে তোমরা কেন এটা পালন করছো। এটা পালনেরও প্রয়োজন আছে, যদিও এর অনেকগুলো ডার্ক সাইড আছে, অনেকগুলো ইভিল সাইড আছে, খুব ট্র্যাজিক সাইড আছে, বাট এটাও পালনের প্রয়োজন আছে। কারণ এই পালনের মধ্যে জাতীয়তাবাদকে সংহত করার একটা দিক আছে, আর একটা হচ্ছে এই ডার্ক সাইডগুলোকে তুলে ধরা। আপনি যদি 15 আগস্ট না পালন করেন তাহলে 15 আগস্টের কোন ডার্ক সাইডগুলো আছে এটাই বা জনগণকে বলবেন কি করে? আফটার অল পাবলিক রানস বাই দেয়ার পারসেপশন। সৌরভ মণ্ডল, হ্যাঁ, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আই অ্যাম অ্যাফ্রেড দ্য ট্রান্সমিশন ইজ ভেরি উইক। গুড ইভিনিং স্যার। সুতরাং এই সাইডটাও বলতে গেলে you have to come on the street, on the dais, on the streets and discuss the dark side of this day. কারণ ভারতবর্ষের 15th August is not Independence Day, এটা হচ্ছে Dominion Status Day. First is partition of India. Shankar is watching. I hope I am audible. First is partition, then transfer of power and birth of two dominions, first Pakistan on 14th and on midnight 15th India. এই ডার্ক সাইডটা বলতে গেলে you have to come to the streets, to the dais to convey এই ডার্ক সাইডটা কি। এই ডার্ক সাইডটা হচ্ছে পার্টিশন অফ ইন্ডিয়া। ভয়ঙ্কর কনস্পিরেসির জায়গা। No sir, the reception is clear. Oh, but sometimes my screen is showing poor transmission, okay, I am proceeding. আমি আজকে
সহজ করে এই 15th অগাস্টের প্রেক্ষাপটটা বলে আমি চলে যাব কতগুলো রিসেন্ট নিউজ পেপার হেডলাইন্সের দিকে। একটা একটা জিনিস দেখুন, ইংরেজরা তাদের পলিসিতে কিন্তু ক্লিয়ার, বরাবরই ক্লিয়ার। নাম্বার ওয়ান, তারা ডিভাইড অ্যান্ড পলিসি মেনটেন করে গেছে এবং দে হ্যাভ ইউজড আমাদের পূর্বপুরুষদেরই ব্যবহার করে গেছে টু রুল আওয়ার কান্ট্রি। তারা এইটা অন্তত সেই সময় প্রমাণ করতে পেরেছিল বা ইম্পোজ করতে পেরেছিল আইডিয়াটা যে ব্রিটিশ ইজ এ সুপিরিয়ার রেস দ্যান ইন্ডিয়ানস। এই বিশ্বাসটা জন্মাতে পেরেছিল। দ্যাটস ওয়াই আমাদের লক্ষ লক্ষ আমাদের পূর্বপুরুষরা তারা ব্রিটিশ মেশিনারিকেই হেল্প করেছিল টু রুল দিস কান্ট্রি, এবং সেখান থেকে ব্রিটিশ বেনিফিট নিছিল, এটা মানতেই হবে। নাম্বার টু, ডিভাইড অ্যান্ড পলিসি। তারা বিভিন্নভাবে ডিভিসিভ পলিসিগুলো মেনটেন করে তাদের যে গভর্নমেন্ট মেশিনারিকে অ্যাক্টিভ রেখেছিল, এবং এইটা তারা নিশ্চিত ছিল প্রথম থেকে, যদি কোনো দিন ভারতবর্ষ থেকে চলে যেতে হয় তারা ডিভিশন করে যাবে, কারণ ডিভিশন করে গেলেই তাদের সাম্রাজ্যের যে অর্থনৈতিক স্বার্থটা দে উইল বি এবল টু কন্টিনিউ। এই জায়গাটা তারা ক্লিয়ার ছিল, এখানে তার কোনো কনফিউশন ছিল না। এবার দেখুন, এবার তারাই নিজে হাতে কংগ্রেস তৈরি করেছে 1985-এ ডিসেম্বরে। তারপরে মুসলিম লীগ তৈরি করেছে, যখন দেখলো যে 1905-এ যখন বাংলা ডিভিশনটাকে সাস্টেন করতে পারছে না, তখন তারা বুঝলো কি প্রয়োজন তাদের, কোন জিনিস তারা ভুল করেছে। তারা ভুল করেছিল যে তার আগে, পার্টিশন অফ বেঙ্গলের আগে, একটা সম্প্রদায়কে তারা নিজের হাতে নেয়নি। সেইখান থেকে তারা ভুল সংশোধন করলো, তারা মুসলিম লীগ তৈরি করলো, যাতে ভবিষ্যতে ডিভিসিভ পলিটিক্স করতে গেলে একটা পার্টি অন্তত হাতে থাকে। কারণ বাই 1905-এর বাই দ্যাট টাইম কংগ্রেসের মধ্যে কিন্তু কিছু কিছু ন্যাশনালিস্ট ঢুকে পড়েছে। এই ঢুকে পড়াটা কিন্তু ইংরেজ স্বার্থের এগেনস্টে গেছিল, যদিও বিগিনিং অফ দ্য কংগ্রেস ফ্রম দি হ্যান্ডস অফ দ্য প্রো ব্রিটিশ পিপল হলো। এই মুসলিম লীগটা তৈরি করলো, তারপরেও দেখলো না, তাতেও কিন্তু মুসলিম লীগ তৈরি করেও কিন্তু বেঙ্গল পার্টিশনটা তারা কন্টিনিউ করতে পারলো না। তখন দেখলো কংগ্রেসের মধ্যে এজেন্ট ঢোকাতে হবে, এবং সেই পরিকল্পনা নিয়ে একদম গান্ধীকে নিয়ে এলো, তারপরে নেহেরুকে নিয়ে এলো একদম সাধুর বেশে, ভারতীয় সাধুর বেশে, হিন্দু সাধুর বেশে, যাতে ভারতবর্ষের কোটি কোটি সহজ মনের মানুষ তাকে উইথাউট স্ক্রুটিনি গ্রহণ করে। এই জায়গাটাও কিন্তু ব্রিটিশ ভীষণ সাকসেসফুল। আর গান্ধীর কি এই জায়গাটা, ব্রিটিশের সাকসেসটা ট্রিমেন্ডাস সাকসেস, ব্রিটিশ ডিপ্লোম্যাসির পলিটিক্সের ট্রিমেন্ডাস সাকসেস টু ক্রিয়েট এ গান্ধী। শঙ্কর, ওই যে লন্ডনের যে ছেলে, ইংল্যান্ড সাউথ আফ্রিকায় যে লোকটা একদম প্যান্ট শার্ট পরে ব্রিটিশের দালালি করত, হ্যাঁ, বোয়ার যুদ্ধে 1906-এ, তারও আগে সাউথ আফ্রিকার ফ্রিডম পার্টির এগেনস্টে যুদ্ধ করেছে ইন ফেভার অফ দ্য ব্রিটিশ সোলজার্স, যেখানে তিনি ইউনিফর্ম পরেছিলেন, অনারারি মেজরের ইউনিফর্ম। সেই লোকটাকে ইংল্যান্ডে, ওইটুকু সাউথ আফ্রিকা থেকে সে ডাইরেক্টলি কিন্তু ইন্ডিয়াতে এলো না 1914-15-তে, সে এলো লন্ডন ঘুরে এলো, সেখানে তার ড্রেস চেঞ্জ করে সে হাফ নেকেড ফকির তৈরি হলো। এই যে কনভার্সনটা ব্রিটিশ ডিপ্লোমেসির অসাধারণ মেশিনারি, ভেরি সাকসেসফুল ফাইন মেশিনারি, এবং ভারতবর্ষে এসে তিনি ভারতবর্ষের একদম নেতা হয়ে গেলেন, এবং স্টেপসগুলো বলেছি আমি। তারপর নেহেরুকে নিয়ে এলো, এজেন্ট তৈরি করলো। গান্ধীর কি স্বার্থ ছিল? গান্ধী জানতেন গান্ধী নিজের মুরদে কিছু করতে পারবেন না, হি নিড সাম সাপোর্ট। নিজের মুরদে, নিজের পাণ্ডিত্য, নিজের এফিসিয়েন্সি, নিজের জ্ঞান গম্যি দিয়ে বড় কিছু তিনি করতে পারবেন না। অত তার স্বপ্ন হয়ে আছে তিনি পৃথিবীর মোরাল লিডার হবেন, পৃথিবীকে নৈতিক পথ দেখাবেন, নীতির পথ দেখাবেন, ভারতবর্ষকে নীতির পথ দেখাবেন। এই যে লোভটা পূরণ করতে গেলে নিজের মুরদে হবে না, তার একটা সাপোর্ট দরকার। এইখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ব্রিটিশ তাকে ব্যবহার করবে অ্যাজ এ হাফ নেকেড ফকির সাধু হিসেবে, আর গান্ধী ব্যবহার করবে ব্রিটিশের প্ল্যাটফর্ম টু বি লঞ্চড অ্যাজ এ ন্যাশনাল লিডার, এবং সেইখান থেকে সে দেশবাসীকে মোরালিটি শেখাবে,
পৃথিবীকে মোরাল সেন্স দেবে, এই যে একটা দেওয়া নেওয়ার খেলা। এবং এবং ব্রিটিশ খুব একদম পরিকল্পিতভাবেই পরপর পরপর, কারণ দেশবন্ধুর মৃত্যুটা গান্ধীর কাছে একটা বিশাল বিশাল সুযোগ এনে দিল। দেশবন্ধুর মৃত্যু তাকে অল ইন্ডিয়া লিডার হতে সুযোগ করে দিল। তারপরে জিন্নাকে কংগ্রেস থেকে তাড়ানো, কারণ জিন্নাকে কংগ্রেস থেকে না তাড়ালে, জিন্নার মতো একটা ন্যাশনালিস্ট লিডার যদি কংগ্রেসে থেকে থাকে, তাহলে ওদিকে মুসলিম লীগ স্ট্রং হচ্ছে না, এদিকে এর মতো একটা যদি স্ট্রং ন্যাশনালিস্ট লিডার থাকে তাহলে নেহরুর পক্ষে অসুবিধে। কারণ দেশবন্ধুর মতো একটা সাকসেসফুল লোক মারা গেছে, গান্ধী নেহরুর কাছে একটা পথ ক্লিয়ার হয়ে গেছে। আবার জিন্নাও থাকলে হি ইজ এ সাকসেসফুল ব্যারিস্টার, সাকসেসফুল কংগ্রেসম্যান, ম্যান এগেনস্ট দ্য খিলাফত মুভমেন্ট। সে লোকটা থাকলে কংগ্রেস তার অসুবিধে, এবং তাকে তাড়াতে হবে। তাকে অপমান করে তাড়ানো শুরু হলো, এবং তিনি অপমানিত হয়ে পালিয়ে গিয়ে চলে গিয়ে তিনি রাগের মাথায় জয়েন করলেন কোথায়? মুসলিম লীগে। মুসলিম লীগে জয়েন করলেন বলে মুসলিম লীগটা স্ট্রেংথ পেল। তাহলে দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে সার্জেন্ট মেজর, স্ট্রেচার বিয়ারার মোহনদাস করমচাঁদ গান্ধী, সার্জেন্ট মেজর, এই যে একদিক থেকে মুসলিম লীগকে বড় করার পেছনে কিন্তু মেকানিজমটা গান্ধীর। এভাবেই তো আস্তে 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 ভারত পার্টিশনের যে ব্রিটিশের প্ল্যানকে এক্সিকিউট করেছে কিন্তু গান্ধী। আমি এই কথাটা বহুবার বলেছি, আজকে বেশি কিছু বলবো না। এই জায়গাটা আমি বারে বারে, এই যে 15 অগাস্টের এই যে ম্যাসাকার, ভারত পার্টিশনের পেছনে শুধু জিন্নাকে দোষ দিয়ে লাভ নেই। জিন্না, ইয়েস, জিন্না ইজ রেসপন্সিবল, জিন্না ইজ ক্রিমিনাল অফ দি ব্লাড বাথ অফ পার্টিশন, বাট তার পেছনে সব থেকে বড় কারিগর কিন্তু এই পার্টিশনের গান্ধী এবং নেহরুর। এরা বহুবার বলেছে। জিন্না, ইভিন ক্যাবিনেট মিশনের প্রস্তাব যখন ইনিশিয়ালি বোথ কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ ইনিশিয়ালি জুন জুলাই যখন অ্যাকসেপ্ট করলো বোথ কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ, তাহলেও তো আনডিভাইডেড ইন্ডিয়া ডেলিভার্ড হয়ে যায় ফ্রম দ্য ব্রিটিশ ইউ। হঠাৎ নেহরু স্পিচ দিলেন, প্রেস কনফারেন্সে বললেন, না, আমরা ওসব কে কি বললো জানার দরকার নেই, আমরা বাই মেজরিটি রুল করব। এইটা প্রভোক করলো জিন্নাকে ডাইরেক্ট অ্যাকশনে যাওয়ার জন্যে। এই যে প্রভোকেশন অফ ডিরেক্ট অ্যাকশন কেম ফ্রম নেহরু, দ্য ডিসাইপল পলিটিক্যাল সন অফ গান্ধী। তার জন্য তো গান্ধী কখনো নেহরুকে রিভিউক করেননি, কখনো রিভিউক করেননি। পার্টিশন অফ বেঙ্গল ইন্ডিয়ার জন্য জিন্না ইজ রেসপন্সিবল, বাট মোর রেসপন্সিবল ইজ গান্ধী অ্যান্ড নেহরু, মোর রেসপন্সিবল। এই জায়গাটা বহুবার বলেছি, আমি এটা নিয়ে আর বেশিক্ষণ ডিসকাস করব না, কারণ কিছুক্ষণ হয়ে গেছে। আজকে আমি চলে যাব আরেকটা জায়গাতে। এই দেখুন, এই পার্টিশন যে হলোকাস্ট, এই হলোকাস্টটা ভারতবর্ষের একটা শ্রেণী, এই সিকুমাকু কঙ্গুরা আর মনে করতে চায় না, আর মনে করতে। এই সিকুমাকু কঙ্গুরা ইউরোপে জার্মান নাজিরা, হিটলার কত ইহুদি খুন করেছিল, এইটা কিন্তু বারে বারে মনে করে দিতে চায়। আর ওদিকে ইসরায়েল কীভাবে গাজায় কি কাণ্ড করছে, এইটা একদম মনে করে দিতে চায়। বা তারও আগে ইসরায়েল কি মুসলমানদের ক্ষতি করেছে, এইগুলো বারে বারে বলতে চায়, কিন্তু কখনো বলে না যে এই যে ল্যান্ড অফ ইসরায়েল, এটা হচ্ছে অরিজিনালি ওয়াজ দ্য ল্যান্ড অফ দ্য জিউজ। এটা বলে না, এটা কখনো বলে না। কিন্তু ভারতবর্ষে যদি বেঙ্গল ফাইল তৈরি হয়, কাশ্মীর ফাইল তৈরি হয়, তাহলে কিন্তু তাদের কাশ্মীর ফাইল তৈরি হয়। কারণ কাশ্মীর ফাইল, কাশ্মীরের যে লক্ষ লক্ষ হিন্দু পণ্ডিতরা অত্যাচারিত হয়েছে, খুন হয়েছে, এটা ডেপিক্ট করেছে। সেই জন্য সিকুমাকু কঙ্গুদের প্রচণ্ড রাগ, এই ফাইল তারা দেখাতে দেবে না। ঠিক এদিকে বেঙ্গল ফাইল, বেঙ্গল ফাইল ওরা দেখাতে দেবে না। বেঙ্গল ফাইলে কি আছে, কীভাবে ডিরেক্ট অ্যাকশনের দিনে কি অত্যাচার হয়েছিল, হিন্দুদের এগেনস্টে অত্যাচার হয়েছিল, খুন হয়েছিল, পার্টিশন হয়েছিল, এই কথাগুলো বেঙ্গল ফাইলে আছে। এইটা সিকুলার এবং বিশেষ করে কমিউনিস্টরা অত্যন্ত ভোকাল, এই ফাইল তারা দেখতে দেবে না। তার কারণ ডিরেক্ট অ্যাকশনের সাপোর্টার তো ছিল কমিউনিস্টরা,
ডিরেক্ট অ্যাকশনের সাপোর্টাররা কমিউনিস্টরা ছিল। এই কমিউনিস্টরা তাদের নিজের ইতিহাসটা দেখতে এখন ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। তোমাদের ইতিহাস ভাই ডিরেক্ট অ্যাকশনের তোমরাই ছিল অল ইন্ডিয়া লেভেলের সব থেকে বড় সাপোর্টার মুসলিম লীগের। তোমাদের কাণ্ড তোমরা দেখো, তোমরা কি করেছো। জিন্নার ডাকা মুসলিম লীগের তোমরা বড় সাপোর্টার। এই যে বাঙালি নিধন হয়েছে কলকাতা নোয়াখালীতে, তোমরাই বড় সাপোর্টার। এগুলো ইতিহাস, এই পাতাগুলো, এই বেঙ্গল ফাইলে এই ডকুমেন্টসগুলো আস্তে আস্তে উঠে আসছে। তোমরা ভয় পাচ্ছ ভাই। গোটা ইউরোপে এই ইহুদিরা কীভাবে খুন হয়েছিল, ওখানে হলোকাস্ট মিউজিয়াম আছে, সেই দেখতে লক্ষ লক্ষ লোক যায়। বহু টাকা দিয়ে ইউরোপের লোকেরা সেই মিউজিয়াম তৈরি করে রেখেছে। জিউজরা সেই মিউজিয়ামকে যাতে মেনটেন্ড হয় টাকা দেয়, ইউরোপিয়ানরা সেইটা দেখায়। তার কারণ হিটলার কত খারাপ ছিল এটা পৃথিবীর লোককে আজও তাদের বলতে হয়। কিন্তু এখানে ডিরেক্ট অ্যাকশনে কি হয়েছিল, কীভাবে কাশ্মীরি পণ্ডিতরা খুন হয়েছিল, কীভাবে বেঙ্গলে কলকাতায় নোয়াখালীতে হিন্দুরা খুন হয়েছিল, বাংলার বিভিন্ন প্রান্তের হিন্দুরা খুন হয়েছিল বাই ডিরেক্ট অ্যাকশন, এইটা তোমাদের দেখাতে এত কিসের ভয়। তোমরা তো ইউরোপের হলোকাস্ট মিউজিয়াম বন্ধ করতে বলনি। তোমরা বলেছো কখনো? কখনো বলেছো যে হলোকাস্টের মিউজিয়াম এক্সপোজ করে সবাইকে দেখিয়ে সেই পুরনো দিনের থেকে হ্যাট্রেড ইন বিটুইন দ্য টু গ্রুপস অফ পিপল, টু সেকশনস অফ পিপল, এতে ঘৃণা বৃদ্ধি হয়? এ তো বলো না, সেই লজিক তোমরা তো দেখাও না। এখানে বেঙ্গল ফাইল দেখালে নাকি হিন্দু মুসলিমদের মধ্যে ঘৃণা বৃদ্ধি হবে। এ তো ইতিহাস। তোমরা এই যুক্তি দেখিয়ে তোমরা ওই মুসলিম এরার বিভিন্ন নরখাদকদের, শয়তান, সেই আকবর হোক, ঔরঙ্গজেব হোক, শাহজাহান হোক, তারা যে লক্ষ লক্ষ হিন্দু খুন করেছিল সেই ফাইলও তোমরা চেপে রেখেছিলে, তোমরা লিখতে দাওনি। কারণ সেগুলো বললে নাকি হিন্দুরা খুব হিন্দু হিন্দু মুসলিম মৈত্রীর ভালোবাসার বন্ধন বিঘ্ন হয়ে যাবে। তাই কি তাহলে ইতিহাসে কি লেখা থাকবে? ইতিহাস, যুগ যুগের যে ইতিহাস লেখা হয়েছে সেখানে যুদ্ধবিগ্রহের কথা আছে, একটা সেকশন আর একটা সেকশনের উপরে অত্যাচার করেছে, এটা লেখা আছে। তাহলে ইতিহাসের পাতাগুলো কি মুছে ফেলতে হবে? পৃথিবীর সব দেশে ইতিহাস লেখা হয়, এদেশেও ইতিহাস লেখা হবে। তো সেই ইতিহাস থেকে তোমাদের পছন্দ মতো ইতিহাস লেখা হবে, যেটা তোমাদের স্বার্থের বিরুদ্ধে, তোমাদের ধান্দাবাজির বিরুদ্ধে, তোমাদের পলিটিক্যাল স্বার্থের বিরুদ্ধে, সেই অংশটা বাদ দিতে হবে। কেন বেঙ্গল ফাইল দেখানো হবে না? আর তোমাদের শয়তানি হচ্ছে কি না, ওয়েস্ট বেঙ্গলের শব্দের পেছনে ওয়েস্ট শব্দটাকে তুলে দাও। কেন? ওয়েস্ট বেঙ্গল একদম ফিজিক্যালি ওয়েস্ট বেঙ্গল, হিস্টোরিক্যালি ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট, WEST, ওয়েস্ট শব্দ এত আপত্তি কোথায়? এত আপত্তি কোথায়? কারণ তোমাদের ভয় এই ওয়েস্ট শব্দ থাকলে যদি এপার বাংলার বাঙালি যদি তার অতীতটা আবার কেন ওয়েস্ট জানতে চায়। কারণ তোমাদের সুবিধে হয়েছে কি, ওই যে হিন্দু নিধনের যে ইতিহাসের সেই সময়কার জীবন্ত সাক্ষীরা সব মরে গেছে। আর বাই দিস 80 ইয়ার্স, প্রথমে কংগ্রেস রুল, তারপরে কমিউনিস্টদের রুল, তারপরে এখনকার রুল, এই সময় ইতিহাস থেকে যে বাঙালি হিন্দু নিধনের ইতিহাসটা তোমরা মুছে ফেলেছো, ইতিহাসের বই থেকে তোমরা মুছে ফেলেছো। আর সেই বইগুলোকে লাইব্রেরিতে রাখোনি। এখন যে বইগুলো রাখো সেই বইগুলো রাখার জন্য তোমরা সেই পুরনো বইগুলোকে ফেলে দিয়েছো। ফলে নতুন প্রজন্মের মানুষ এই যে লক্ষ লক্ষ হিন্দু বাঙালি খুন হয়েছিল ইতিহাস জানতে পারে। তোমরা সেটাই চাও যে নতুন প্রজন্মের লোক যেমন না 80 বছর আগে যে এই হত্যাকাণ্ড হয়েছিল এটা যেমন জানতে পারে। না জানলেই তোমাদের লাভ। তাহলে তোমাদের সুবিধে কি হবে? তোমাদের সুবিধে হবে ওপার বাংলা থেকে এই কোটি কোটি মুসলমানকে ইনফিল্ট্রেট করিয়ে ভোট ব্যাংক তৈরি করা। এই ধান্দা তো এইটাই, এই ধান্দাবাজির জন্যে। আর দেশটাকে এক্সটেন্ডেড, ওয়েস্ট বেঙ্গলটাকে এক্সটেন্ডেড ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশের অংশ হিসেবে বানিয়ে দেওয়া। আর ভারতবর্ষের এই যে একসময় মুসলমানদের ইচ্ছে ছিল যেহেতু ইংরেজরা দিল্লি দখল করেছিল মুসলমানদের হাত থেকে, এ বংশ তোমার শেষ নবাবের বংশর হাত থেকে, মুসলমানদের হাত থেকে ব্রিটিশাররা দিল্লি দখল করেছিল। ওদের স্বপ্ন ছিল মুসলমানদের হাতেই যেন
ইংরেজরা দেশটা দিয়ে চলে যায়। সেই স্বপ্ন সার্থক হয়নি। তোমরা সেই মেকানিজমে আছো। আর এখানকার সিকু মাকু কঙ্গু পলিটিক্যাল পার্টিগুলো নেতাদের পকেটে এই প্যান ইসলামের টাকা আসে, কোটি কোটি টাকা আসে। আর সেই সঙ্গে আসে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলো যারা ভারতবর্ষকে দুর্বল করতে চায়। তে মেবি খ্রিস্টিয়ান কান্ট্রি, সেখান থেকেও টাকা আসে ভারতবর্ষকে দুর্বল করতে। একদিকে দুর্বল হবে বাই দ্য ব্ল্যাক মানি ফ্রম দ্য ডিপ স্টেটস অফ ডিফারেন্ট খ্রিস্টিয়ান কান্ট্রিজ, আর হচ্ছে প্যান ইসলামের ল্যান্ড থেকে টাকা আসবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে শঙ্কর, একটা সহজ উদাহরণ দিই। যখন জঙ্গলে একটা বড় বাইসন ঘুরে বেড়াচ্ছে, তার সেই বডি, জ্যান্ত বডির মাংস দেখে এক পাল সিংহের, এক পাল বাঘের, এক পাল শেয়ালের, হায়নার, ইভিন শকুনেরও লোভ হয়। সবাই চিন্তা করে এটা কখন মরবে, সবাই মিলে মারতে পারলে সবাই কিছু না কিছু মাংসের ভাগ পাবে। সিংহও ভাগ পাবে, বাঘেও ভাগ পাবে, শেয়ালেও ভাগ পাবে, হায়নাও ভাগ পাবে, ইভিন শকুনেও ভাগ পাবে। সবাই যখন আক্রমণ করে, এক পাল সিংহ মিলে বা এক পাল বাঘ মিলে বা এক পাল হায়না মিলে একসঙ্গে আক্রমণ করে। ঠিক তেমনি ভারতবর্ষকে ধ্বংস করার জন্যে খ্রিস্টান ওয়ার্ল্ডের ডিপ স্টেটসগুলো এবং মুসলমান ওয়ার্ল্ডের প্যান ইসলাম সবাই মিলে চাইছে ভারতবর্ষের এই সিকুমাকু কঙ্গোগুলোকে নিয়ে সাহায্যে ভারতবর্ষকে দুর্বল করা, খণ্ডবিচ্ছিন্ন করা। এই তো মেকানিজম। আমি সহজ করে কিছু বললাম, আগে এগুলো আস্তে আস্তে বলেছি। এবার আসছি আমি আজকের একটা হেডলাইন্সে আসছি। আজকের 16 কয়েক ঘন্টা আগে আলাস্কাতে ডোনাল্ড ট্রাম্প আর পুতিনের সাক্ষাৎকার ঘটে গেছে। এই সাক্ষাৎকার যে হবে তার আগে কয়েকদিন বিভিন্ন খবরের কাগজে অনেক লেখালেখি হচ্ছে, অনেক আর্টিকেলস বেরিয়েছে। শঙ্কর, জিন্না লেফট ফর ইংল্যান্ড টু রিজিউম হিজ লিগেল প্র্যাকটিস। মোহাম্মদ ইকবাল ইন্সপায়ার্ড হিম টু রিটার্ন টু ইন্ডিয়া অ্যান্ড টেক এ চার্জ অফ মুসলিম লীগ। শুধু মোহাম্মদ ইকবাল নয়, সেইখানে একদিন নেহরুর সঙ্গে, নেহরু ওখানে মদ খেতে গেছিল, ওখানকার সাদা মেয়ে ছেলের সঙ্গে আড্ডা মারতে গেছিল। সেইখানে একদিন এক সময় এক চা খাওয়ার টেবিলে এমন কিছু আচরণ করেন নেহরু, জিন্না ফেল্ট ইনসাল্টেড এগেন, অ্যান্ড তারপরেই প্রতিজ্ঞা করলেন যে ওইখানে ইংল্যান্ডের ভালো প্র্যাকটিস রেখে ভারতবর্ষে ফিরে এলে নেহরুকে আর তার পার্টিকে একটা শিক্ষা দেবেন। ইভিন নেহরু ইনসাল্টেড জিন্না অন দ্য সয়েল অফ লন্ডন। হ্যাঁ, জ্যোতি বসু ওয়াজ প্রেজেন্ট ইন সুরাবর্দিস মিটিং অন 16 August 1946, ওই ময়দানে। এইটা আজকে বেঙ্গল ফাইলে এগুলো তো উঠে আসছে। এইগুলো দেখতে কমিউনিস্টদের খুব খুব লজ্জা, খুব ভয়। এবার অনেকগুলো আর্টিকেলস আছে, আর্টিকেলসগুলো একটু আজকের আর্টিকেলের প্রেক্ষাপটে আমি পরপর আসছি। এই প্রেক্ষাপটে অনেকে লিখেছে। হ্যাঁ, আমি একটু সরি, তাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গতকালেরই বোধ হয়, হ্যাঁ গতকাল আগস্ট, ফ্রাইডে। হ্যাঁ, 15 অগাস্টের টাইমস গ্লোবালের হেডলাইন কি ছিল? ট্রাম্পের, হ্যাঁ, একটা হেডলাইন, ট্রাম্পস ওয়ার্নস অফ কনসিকুয়েন্সেস ইফ পুতিন ডাজ নট এগ্রি টু এন্ড ওয়ার। আর একটা হেডলাইন ছিল, ট্রাম্প অ্যান্ড পুতিন could decide other fates echoing Yalta summit. এই ইয়াল্টা সামিটটা কোনটা? দিস ইজ দ্য ইয়াল্টা সামিটটা হচ্ছে ইয়াল্টা সামিট, one of the 3 very important summits in between the 3 powers on the allied force, USA, England and রাশিয়া। এই 3 ফোর্সের 3টে মিট, দুটো হচ্ছে ডিউরিং দ্য সেকেন্ড গ্রেট ওয়ার
আর লাস্টেরটা হচ্ছে আফটার দি এন্ড অফ দি সেকেন্ড গ্রেট ওয়ার অন দ্য সয়েল অফ জার্মানি। এই তিনটে মিটের হচ্ছে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ইয়ালটা। ইয়ালটা হচ্ছে ব্ল্যাক সির এই যে এই তার আজকের যে মিটটা হলো, এই মিটটার সঙ্গে অনেকে ইতিহাসের ওই ইয়ালটা মিট, গ্রেট সামিটের একটা একটা কানেকশন খুঁজছে আর কি, যে এখানেও যেন পুটিন চাইছে, ট্রাম্প চাইছে ওরকম একটা কনফারেন্স করে এই ক্রাইসিস ইন দ্য ইউক্রেন অ্যান্ড রাশিয়ান ওয়ারটাকে বন্ধ করলে ভালো হয়। এটা বেশি চাইছে হচ্ছে ইউএসএ প্রেসিডেন্ট ট্রাম্প। ইয়ালটার এই ছায়াটা এখানে আছে। আজকে কি হয়েছে আপনারা সবাই দেখেছেন, ওখানে একটু আসছি, একটু এই ট্রাম্পের এই জায়গাটা একটু আমি ইতিহাসের পাতা থেকে একটু 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 কয়েকটা লাইন একটু একটু পড়ে শুনিয়ে দিই। এই ইয়ালটা কনফারেন্সটা, হ্যাঁ, দি ওয়ার্ল্ড সুপার পাওয়ার্স মেট ইন 1944 মানে in the Black Sea port of Yalta to divide up Europe after the defeat of the Nazi Germany. That's the second meet, Yalta, Black Sea পোর্টে। তখন এই অংশটা তখন অ্যালাইড ফোর্স দখল করে নিয়েছে আবার। এইখানে মিটটা হলো, এইখানে দে ড্রিউ লাইন্স অন দি ম্যাপ that tore apart countries, effectively divided Eastern Europe, effectively delivered Eastern Europe to Soviet Union and dismembered Poland, and পোল্যান্ডকে ভাগ করে একটা পার্ট রাশিয়াকে দিয়ে দেওয়া হলো, আর এদিকে একটা পার্ট চলে এলো টু দ্য হ্যান্ডস অফ দিস ইউএসএ, ইউকে, ফ্রান্স, এদের হাতে চলে এলো। এবার ইউরোপকে ভাগ করা হলো, আর ইস্টার্ন ইউরোপটাকে দিয়ে দেওয়া হলো, স্ট্যালিনকে দিয়ে দেওয়া হলো। এই তো ইয়ালটা মিটের রেজাল্ট হয়েছিল। আর সবার শেষে যুদ্ধ শেষ, যখন এপ্রিল মাসের যুদ্ধ শেষ হলো, তারপর আরেকটা মিট হয়েছিল ইন দ্য সয়েল অফ জার্মানি। তখন ফিনিশিং টাচ হচ্ছে যে ইউরোপের এই যে জার্মানি যখন পরাজিত হয়ে গেছে, সারেন্ডার করেছে, তারপরে জার্মানির কোন অংশটা কে কিভাবে ভোগ দখল করবে, আর একটা মিট হয়েছিল, সেটা জার্মান সয়েলেই হয়েছিল। হ্যাঁ, এই তিনটে আমি এইখানেও দেখা যাচ্ছে, এই যে তিনটে ওদের গ্রেট মিট হলো, ইউকে, ইউএসএ অ্যান্ড রাশিয়া, যাদের ভাগ্য নির্ধারিত হলো সেই ইউরোপের কান্ট্রিগুলোর, তাদের কোনো মেম্বার ছিল না, কিন্তু তিনটে বিগ পাওয়ার তারা ডিসাইড করে দিল ইউরোপের কান্ট্রিগুলোর ইস্ট অ্যান্ড ওয়েস্টের কি ভাগ্য হবে। ঠিক তাই এখানেও যে কনফারেন্সটা হলো আজকে পুটিন এবং ট্রাম্পের মধ্যে, সেখানেও দেখা যাচ্ছে আলাস্কাতে যার ভাগ্য নির্ধারিত হওয়ার কথা, সেই ইউক্রেনের কোনো প্রতিনিধি নেই। কিন্তু এখানটা সিমিলারিটি, ইউক্রেনের কীভাবে ফেট তৈরি করা হবে সেটা তার অ্যাবসেন্সেই ঠিক করার চেষ্টা করছে ট্রাম্প পুতিনের সঙ্গে কথা বলে। রেজাল্ট কী হয়েছে আপনারা দেখে নিয়েছেন, একটু বলে নেব। তো এই জিনিসটা একটু আমি বলবো থেকে আমি যেহেতু এই তিনটে সামিট নিয়ে ছোট করে আমি লিখে রেখেছিলাম আমার নেতাজি সুভাষচন্দ্র কিছু বিতর্ক কিছু তথ্যের সেকেন্ড ভলিউমের একটা আর্টিকেলে, ঠান্ডা যুদ্ধের জন্ম, নেতাজির কর্মধারা। এইখানে 1943 নভেম্বরে 3 বিশ্বশক্তি মিলিত হয়েছিল তেহরানে। এটা ফার্স্ট সামিট অফ দ্য 3 পাওয়ার্স। যুক্তরাজ্যের তরফে ছিলেন উইনস্টন চার্চিল, যুক্তরাষ্ট্রের তরফ থেকে উইনস্টন চার্চিল, যুক্তরাষ্ট্রের তরফে ফ্রাঙ্কলিন রুজভেল্ট, এবং সোভিয়েত ইউনিয়নের তরফে ছিলেন স্ট্যালিন। আবার তারা মিলিত হলেন 1945 ফেব্রুয়ারি মাসে ইয়াল্টাতে, ওই ব্ল্যাক সি পোর্টে। এটা হচ্ছে জাস্ট বিফোর
জাস্ট বিফোর দ্য সারেন্ডার অফ জার্মানি অন ইউরোপ। এইটা এখানে মোটামুটি ঠিক হয়ে গেল যে ইউরোপকে কীভাবে ভাগ করে একটা অংশ ইস্ট ইউরোপকে রাশিয়াকে দিয়ে দেওয়া হবে। এই দুই মিলিত সভার মূল উদ্দেশ্য ছিল অক্ষ শক্তিকে পরাজিত করা, মানে এক্সিস ফোর্সকে। আর 1945-এর গরমকালে মাত্র কয়েক মাস পরেই 3 সপ্তাহ বেশি আলোচনা করা হলো, চলল পটাসডামে। এই পটাসডামটা একদম জার্মান সয়েলে। এখানে ঠিক হলো জার্মানিকে কীভাবে টুকরো টুকরো করে বিভিন্ন অংশে বিভিন্ন বিজয়ী শক্তি থাকবে। এই তো এবার এই আসলে এই আর্টিকেলটা আমি তখন লিখেছিলাম এই যে প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটটা এই যে, এবং শুধু তাই নয়, এখানে নেতাজি সুভাষচন্দ্র কি দেখিয়েছেন তার রেডিও ব্রডকাস্টগুলোতে বা বিভিন্ন প্রেস মিটে দেখিয়েছেন। সেই প্রেস মিট এবং রেডিও ব্রডকাস্টগুলো আমি এই আর্টিকেলে পরপর তুলে ধরেছি। এখানে দেখিয়েছি আমি যে এরা তো 3 বন্ধু মিলিত হচ্ছে। অবশ্য একটা জিনিস বলে রাখি, যখন লাস্ট মিটটা হচ্ছে পটাসডামে, তখন কিন্তু আর রুজভেল্ট বেঁচে নেই। রুজভেল্ট বেঁচে নেই হলো, তখন ট্রুম্যান এসে গেছে, তখন ট্রুম্যান তাদের পক্ষ থেকে আসছে। এই যে প্রেক্ষাপটে দেখাতে চেয়েছিলাম যে এই যে মিলিত হচ্ছে অ্যাপারেন্টলি 3 শক্তি, এর মধ্যে কিন্তু ভাঙন ধরে গেছে। কারণ একদিকে ইউএসএ ইউকে, একদিকে কিন্তু রাশিয়া তার নিজের যে ফিউচার ইন্টারেস্টটা সে কিন্তু সেটা ক্রিস্টালাইজ করছে। দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সেই দ্বন্দ্বটার কোথায় কোথায় শুরু হয়েছে, হোপ আই এগেন রিকানেক্টেড, সরি ফর দ্য গ্যাপ ফর ফিউ সেকেন্ডস, নেট ইজ সো পুয়ার। এইবার এইখানটা এই আর্টিকেলে আমি সেই প্রেস নোটসগুলো এবং রেডিও ব্রডকাস্টগুলো দিয়েছি, কিভাবে উনি রাশিয়া যে ইন্টারনালি ডিস্টেন্সিং ফ্রম দ্য ইউএস অ্যান্ড ইউকে সেইগুলো দেখাচ্ছে, এবং সেখানে পরিষ্কার বলছেন যে ইউএসএ ইউকে থেকে রাশিয়ার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এবং আমি সেই দ্বন্দ্বটা ব্যবহার করব আমার ভারতবর্ষের স্বার্থে। যদি পারেন আপনারা আমার সেই আর্টিকেলটা আবার পড়ে নেবেন এবং যে ডকুমেন্টসগুলো আছে দেখে নেবেন, এবং এই পরিষ্কার করে বলছেন আমি এই দ্বন্দ্বটা ব্যবহার করব। এবং আর্টিকেলে আমি বলেছি যে অনেকে বলে যে কোল্ড ওয়ারটা শুরু হয়েছিল ফ্রম দি এন্ড অফ দি সেকেন্ড গ্রেট ওয়ার, তা কিন্তু নয়। এন্ড হওয়ার আগে থেকেই কিন্তু কোল্ড ওয়ার শুরু হয়ে গেছিল ইনসাইড দি সোকল্ড ইউএনও, সোকল্ড অ্যালাইড ফোর্স, দ্বন্দ্ব শুরু হয়েছিল। এবার আমি আসছি আরেকটা জায়গাতে, আমি এই যে ট্রাম্প যে হুমকি জুমকি দিচ্ছে, কখনো নরমে গরমে হুমকি দেওয়া একটা অভ্যাস ওর, কারণ ডিপ্লোম্যাসি কম বোঝেন। আবার কম বোঝেন কথাটাও বলাটা খুব সহজ নয়, মানে খুব সময় সিম্পলিফাইড কথা বলে লাভ নেই। এখন কি যে উনি করতে চান, কখন কীভাবে কি করতে চান, এটা পরে কি ধাপ নেবেন, হয়তো এই পাগলামিটা ওনার স্ট্র্যাটেজি হতে পারে। এই যে আনসার্টেনটি, পাগলামি, অ্যাপারেন্ট ম্যাডনেস, ইট ক্যান বি অ্যাপারেন্ট, মে হ্যাভ সাম এজেন্ডা, একদম ক্লিয়ার এজেন্ডা থাকতেই পারে। এবার এই তো আজকের ফার্স্ট মিট হয়ে গেল আলাস্কাতে পরিষ্কার কোনো কথা নেই, অ্যাটলিস্ট একটা মিট হয়েছে। নেক্সট মিট হবে ইন মস্কো। আজকে কোনো সিদ্ধান্ত হলো না, কিন্তু অ্যাটলিস্ট একটা জিনিস বোঝা গেছে যে এই যে শঙ্কর তোমার ভাষায় যেটা হচ্ছে হট বেলুনটার হট নেই, অনেকটা পাংচার হয়ে গেছে। ভেবেছিল যে হট অ্যান্ড কোল্ড ব্লো দিয়ে ঠান্ডা গরমে সে রাশিয়াকে স্তব্ধ করবে, মানে কবজায় আনবে, ইন্ডিয়াকে কবজায় আনবে, তা কিন্তু হয়নি। ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার ট্রেড এবং ট্রান্সফার অফ অল মেটেরিয়ালস চলছে, সম্পর্ক অক্ষুণ্ণ আছে। রাশিয়াও আজকেও ইউক্রেনে মিসাইল ছুড়েছে। বরং একটা জিনিস যে আস্তে আস্তে আমেরিকাকে আস্তে আস্তে অনেক ক্ষেত্রেই তাদের ফরেন পলিসিকে তাদের রিমডেলিং করতে হবে।
সব থেকে যেটা অবাক লাগে, আমেরিকা তো নাম্বার ওয়ান ওয়ার্ল্ড পাওয়ার ইন ইকোনমি অ্যান্ড মিলিটারি, মাঝখান থেকে ইউরোপের এই পাওয়ার্সগুলো যেগুলো একসময় পৃথিবীকে রুল করে গেছে, রাইট, লাইক ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, তারা কেন বোকার মতো অ্যাক্টিং অ্যাজ এ পেড সোলজার্স অ্যান্ড পাপেটস অফ দ্য ইউএসএ, গোয়িং টু দ্য সাইড অফ ইউক্রেন এগেনস্ট রাশিয়া? কী লাভ হচ্ছে তার? তাতে কোনো লাভ হচ্ছে না। এই স্টুপিডিটি কেন? হোয়াই দিস স্টুপিডিটি? হোয়াই দেয়ার সো মাচ অ্যালার্জি টু দ্য রাশিয়ানস? এই অ্যালার্জিটা কেন তাদের? রাশিয়া তো কখনো ইউরোপ দখল করে রুল করেনি, এত এত অ্যালার্জি কেন? রাশিয়ার প্রতি এত অ্যালার্জি কেন? এইটা কি সংকর? এটা ভেবেছ? এটা এটা কি যে এদিকে ওয়েস্টার্ন ইউরোপ, দে আর আন্ডার দ্য খ্রিশ্চানিটি রুল বাই ভ্যাটিকান, আর ওদিকে ইস্টার্ন ইউরোপ এবং রাশিয়া, দে আর বাই অর্থোডক্স খ্রিশ্চানিটি। দে ডু নট ওবে দ্য ডিকটেটস অ্যান্ড সারমনস অফ দি ভ্যাটিকান। কিছু একটা গন্ডগোল আছে, বা কালচারালি দে আর টু টু গ্রুপস কালচারালি। আরও অনেক স্বার্থের কারণ আছে। একটা ভীতি, ইউরোপের মাটিতে রাশিয়া এত মতো একটা জায়েন্ট, যে এক অর্থে গত কয়েকশো বছরে সে কখনো পরাজিত হয়নি। একবার সে পরাজিত হয়েছিল ইন দ্য হ্যান্ডস অফ জাপান এশিয়ান ফোর্স ইন 1905। সেই জাপান যে রাশিয়াকে শিক্ষা দিয়েছিল ইন ভ্লাদিভস্টক, এই পরাজয়টা এশিয়ার নবজাগরণে কিন্তু একটা বড় ট্রিগারিং পয়েন্ট। এবার আমি আসছি, এবার আসছি আমি অনেক আর্টিকেল। এই যে ট্রাম্প ওয়ার্নস অফ কনসিকুয়েন্সেস ইফ পুটিন ডাজ নট এগ্রি, কিন্তু সেই বেলুনটা তো ফুটে গেল আজকে। আচ্ছা, আরেকটা জায়গায়, সরি, হ্যাঁ, এবার আসছি কতগুলো আজকের, এবার টাইমস গ্লোবের কতগুলো আলাদা হেডলাইন্স আছে। অ্যাহেড অফ দি টক্স, এই যে আলাস্কা টক্স, রাশিয়া অ্যাপিয়ার্স রেডি টু টেস্ট নিউ নিউক্লিয়ার মিসাইলস। অলরেডি এই যে ওদের সঙ্গে যে ট্রিটি ছিল, নিউক্লিয়ার ট্রিটি ছিল, ইউএসএ অ্যান্ড রাশিয়া, অনেকগুলো এরিয়া থেকে সে উজ্জ করে এসছে রাশিয়া, এবং সেই জন্যে সে এই ফ্রিডমটা পেয়ে গেছে ফর নিউ নিউক্লিয়ার মিসাইল টেস্ট, হয়তো করে ফেলেছে এর মধ্যে। আরেকটা হেডলাইন হচ্ছে ইসরায়েলি গানফায়ার কিলস 25 ইন গাজা, বিবি সেজ হি উইল লেট প্যালেস্টাইনস লিভ। গাজা থেকে ইসরায়েল সরছে না, তার সেই একদম গাজা সে ইসরায়েল এবং প্যালেস্টাইন মুক্ত করবে। গাজা সে একদম ভ্যাকেট করতে চায়, এবং তার অনেক কাগজেই এটা বেরোচ্ছে এখন যে ইসরায়েল। আচ্ছা, আরেকটা জায়গায়, হ্যাঁ, এবার আসছি আমি অন্য জায়গাতে। এটা গেল, দেখা যাক এইবার আমি ইন্ডিয়ার এই হেডলাইনটা, এসআইআর হচ্ছেই বাংলায়, এসআইআর হচ্ছেই বাংলায়। হ্যাঁ, বাংলায় এসআইআর হচ্ছে। শঙ্কর, মনে আছে ওই লাইনটা, মহাকালের কথা? একটা পিঁপড়েও পালাতে পারবে না, একটা মশা মাছিও গলে যেতে পারবে না। তোমাদেরকে আমি বলছি, একটা জায়গায় বলছেন যে এতদিন ধরে বলছি যে এই যে এত লক্ষ লক্ষ আসছে, ইনফিল্ট্রেশন হচ্ছে, এত জঙ্গিরা ঢুকছে, তোমরা একটু দেখো, এ কি সব দায় আমার বাবার দায়? তোমরা কিছু দেখো, তোমরা একটু দেখলে আমার একটু সুবিধে হয়। আর এ জায়গায় বলছেন একটা পিঁপড়েও পালাতে পারবে না, একটা মশা মাছিও গলাতে পারতে পারবে না। আবার সে একটা মেকানিজম, অর্থাৎ সেই জিনিসটার দিকে আবার যাচ্ছে।
সবাই ভেবেছিল যে কয়েক কোটি, আমি আজকে কয়েক বছর ধরে বলে আসছি, আজকে 20 বছরের বেশি চিৎকার করে আসছি, ভারতবর্ষে অন্তত 4 কোটি ইনফিলট্রেশন হয়েছে ওভার বাংলা থেকে, 4 crores, more than 40 millions। এবং সবাই ভেবেছিল এই শিকুমাকু কঙ্গুরা, বিশেষ করে সিপিএম এবং টিএমসিপি ইন বেঙ্গল, সিপিএম অ্যান্ড টিএমসিপিএম, যে সব এখানে রয়ে যাবে, সব তাদের ভোট ব্যাংক হয়ে গেছে, সবাই এখানে থাকবে, কাউকে যেতে হবে না, তাদের সম্পদ, এবং ভারত সরকার কিছু করতে পারবে না, এবং কি এসআইআরও করতে পারবে না, সব কবজা করে দেবে, সব স্তব্ধ করে দেবে। বর্ডারে ফেন্সিং করতে দেয়নি, ল্যান্ড দেয়নি, এই সবাইকে রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট সব, ইভেন বাপ মাও সাপ্লাই করে দিয়েছে, বাপ নেই তো বাপও দিয়ে দিয়েছে, মা নেই তো মাও দিয়ে দিয়েছে, সবই করে দিয়েছে। এসআইআর আটকাতে পারলো না। এসআইআর হবে, বেঙ্গলেও এসআইআর হবে, বিহারে হয়ে গেছে। এইবার পরিষ্কার সুপ্রিম কোর্ট বলেছে নিবিড় সংশোধন, এসআইআর ইজ নট এগেনস্ট কনস্টিটিউশন, ইটস পার্ট অফ কনস্টিটিউশন। আর একটা বড় খবর আছে, নাগরিকত্বের আগেই ভোটার সোনিয়া, এটা গতকালের যুগশঙ্খ ফ্রন্ট পেজ। কি পিকিউলিয়ার জিনিস, কারণ সোনিয়ার এই নাগরিকত্ব নেওয়ার ফাইলটাও কিন্তু খুব সেন্সিটিভ, সত্যি নাগরিকত্বের জন্য, কারণ ইটালিয়ানদের পক্ষে ইন্ডিয়াতে এসে সিটিজেনশিপ পাওয়ার প্রথম শর্ত হচ্ছে, তো ইন্ডিয়ার লয়ের পার্সপেক্টিভে, সোনিয়া মাস্ট রিলিঙ্কুইশ হার সিটিজেনশিপ অফ ইটালি। এটা সে করেছে কি? আর সেটা করা যায় কি? কোনো ইটালিয়ানের পক্ষে সেই সিটিজেনশিপ ত্যাগ করা কি সম্ভব? হোয়াট দেয়ার কনস্টিটিউশন সেড। মাই ট্রান্সমিশন বিং ইন্টারাপ্টেড, ওকে। এবং দুঃখের বিষয়, সেই ফাইলটা তো কোনো কোর্ট, সেই কেসটা কোনো কেস নিতে পারছে না ভয়ে, সো সেন্সিটিভ ফাইল। আর একটা প্রশ্ন উঠে গেছে যে ভারতবর্ষে সোনিয়া গান্ধী ভোট দিয়েছে বিফোর হার গেটিং সিটিজেনশিপ। সিটিজেনশিপ কীভাবে পেয়েছে এটা নিয়ে তো একটা বিশাল একটা কোয়েরি আছে। মোরওভার, যদি ধরেও নিও সেটা, তাহলে তার আগেই তিনি ভোটার, আর একটা প্যান্ডোরাস বক্স খুলছে। এবার আসছি আমি আরেকটা জায়গায়, দি স্টেটসম্যানসের দেখি আজকের, হ্যাঁ এবার আজকের একটা কেস, গতকালের স্টেটসম্যান একদম ফ্রন্ট পেজ, না 14th থার্সডে, ফ্রন্ট পেজ, সাভারকার কেস, রাহুল টেলস কোর্ট দ্যাট হি ফেসেস থ্রেট টু হিজ লাইফ। সাভারকার কেস নিয়ে সুপ্রিম কোর্টে তো লেজে গোবরে হয়েছিল, পুনের আরেকটা কেসে জড়িয়ে আছে ও। সাভারকার নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলেছিল, সাভারকারের ফ্যামিলি কেস করেছে, সেই কেসে ভালো জবাব দিতে পারছে না। তার উকিল এই রাহুলকে বাঁচানোর জন্য কি এখন একটা সাবমিট করেছে যে সাভারকারের ফ্যামিলি তাকে, রাহুলকে প্রাণে মেরে ফেলতে চায়। কি সাবমিশন, হ্যাঁ, আমি কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি। Given the documented history of violent and anti-constitutional tendencies linked to the complainants that is Satyaki Savarkar's lineage, there exists clear, reasonable and substantial apprehension that Rahul Gandhi may face harm, wrongful implication or other forms of targeting. Rahul Gandhi's lawyer made a submission before the court in Pune. পুনে কোর্টে এই সাবমিশন, যে এই সাভারকারের ফ্যামিলির ইতিহাস হচ্ছে ভায়োলেন্স, সুতরাং সেই ফ্যামিলির কাছ থেকে
যে কোনো সময় রাহুল গান্ধী বিপদে পড়তে পারে। এ হচ্ছে সাবমিশন। আর্গুমেন্টে না আসতে পেরে এখন এইসব উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে। এর আগে এবার রাহুল গান্ধীর সম্বন্ধে আরেকটা আর্টিকেল আছে, একটু পড়ে শোনাবো একটু পরে। এবার আসছি আমি। হ্যাঁ, স্টেটসম্যান 12ই আগস্টের একটা আর্টিকেল আছে, নেতানিয়াহু ডিফেন্ডস নিউ মিলিটারি অফেন্সিভ ইন গাজা। কারণ ওদের ক্যাবিনেটও কিন্তু, এই নেতানিয়াহু কিন্তু ঠিক মেজরিটি গভর্নমেন্ট নয়, কিন্তু হি হ্যাজ টু ডিপেন্ড অন সাম আদার মাইনর পার্টিজ ইন ইসরায়েল। সবাই যে ওর মতে মানে মতে মত দিচ্ছে তা কিন্তু নয়। ওর মিলিটারি পলিসি, ওর অ্যান্টি গাজা যে ওয়ার, সবাই কিন্তু সাপোর্টার নয়, ক্ষোভও আছে। বাট হি ইজ কন্টিনিউইং দিস ওয়ার এগেনস্ট গাজা, এবং হি ইজ ট্রাইং টু ডিফেন্ড হিজ স্ট্যান্ড। হি ইনসিস্টেড দি অফেন্সিভ এইমস টু ডিমিলিটারাইজ গাজা অ্যান্ড এনশিওর ইসরায়েলিজ সিকিউরিটি কন্ট্রোল। তার আর্গুমেন্ট হচ্ছে যে যদি গাজা যদি ক্লিয়ার না হয়, মুক্ত না হয়, যদি গাজায় প্যালেস্টাইনিরা থেকে যায়, তাহলে কখনোই ইসরায়েল সেফ থাকবে না। ইসরায়েল উইজ নেভার বি সেফ। ঠিক ঠিক যে কথাটা আমি আজকে লিখেছি, যতক্ষণ পাকিস্তান বেঁচে থাকবে আর ইসলামিক বাংলাদেশ বেঁচে থাকবে, ততদিন দক্ষিণ এশিয়ায় শান্তি আসবে না। এক বন্ধু আমাকে লিখেছে ফেসবুকে যে এই যে বিভাজনের সময় যে তিক্ততা সৃষ্টি হয়েছিল, সেগুলো আমাদের ভুলে যেতে হবে। আমি বললাম যে তিক্ততা হয়েছিল ভুলে যেতে হবে। সেটা কি ওই সময় যে ম্যাসাকার হয়েছিল সেইগুলো ভুলে গেলেই হয়ে যাবে? ইতিহাসের এই যে ম্যাসাকার, এই যে ফ্যাক্টসগুলো, এগুলো ভুলে গেলেই কি তিক্ততা চলে যাবে? ভারতবর্ষের বিভাজনকে বাঁচিয়ে রেখে বিভাজনের তিক্ততা কিভাবে দূর হবে? এই সিকুমাকু কঙ্গুরা বিভাজনকে বাঁচিয়ে রাখতে চায়। দে ওয়ান্ট দিস পাকিস্তান অ্যান্ড ইসলামিক বাংলাদেশ টু সার্ভাইভ, বাট দে ওয়ান্ট টু মেক আস ফরগেট the bitterness of partition. They like to support the existence of this Pakistan and continuation of this Islamic fanatic Bangladesh. They want to continue the support there. They love them, these two countries. But they want to forget us. The bitterness of partition. তাই লিখেছি, আপনি কি চান? বিভাজন কন্টিনিউ করুক, চলুক ইনফিল্ট্রেশন, কিন্তু আমরা বিভাজনের তিক্ততা ভুলে যাব, এই তো চান আপনি? হাউ ইট ইজ পসিবল? হ্যাঁ, আরেকটা ভালো আর্টিকেল আছে, কোথায় যেন, দি টাইমস অফ ইন্ডিয়ার 12 অগাস্টের 10th, ফার্স্ট ট্যাঙ্গো ইন 5 years। এটা একটা ভালো আর্টিকেল ইন ওয়ান সেন্স। বলছে এই যে আমেরিকার দাদাগিরি, এই দাদাগিরির জন্যে, হ্যাঁ অ্যাপারেন্টলি আমরা ইন্ডিয়া, আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু লাভও আছে একটা। কারণ দাদাগিরি শুধু তো ইন্ডিয়ার উপরে করছে না, সে করছে রাশিয়ার উপরে, চীনের উপরে, ইন্ডিয়ার উপরে। তো এর ফাঁকে যেটা হচ্ছে কি, এই তিনটে পাওয়ার তো কাছাকাছি আসছে বিভিন্ন প্লেনসে। তাহলে উল্টে এই তিনটে পাওয়ার যত কাছাকাছি আসবে ইন ডিফারেন্ট প্লেন্স, মে নট বি ইউনিফর্মলি অন অল প্লেন্স, বাট বিভিন্ন প্লেন্সে যদি কোলাবোরেট করে, দ্যাট উইল গো এগেনস্ট আমেরিকা। আরেকটা জিনিস, এই যে আজকে চায়না ওয়ার্ল্ডের সেকেন্ড ইকোনমিক পাওয়ার, এতে পৃথিবীর তো খুব একটা ক্ষতি হয়নি, কারণ অ্যাটলিস্ট ইকোনমিক প্লেনে আজকে ওয়ার্ল্ডটা ইউনিপোলার নয়।
কারণ কোনো একটা কান্ট্রি তার কিছু করতে চাইলেই আমেরিকা বা আমেরিকান কন্ট্রোল ব্যাঙ্কসগুলো থেকে লোন নিতে হয়। অ্যাটলিস্ট সেই যে মনোপলিটাতে চলে গেছে, এখন কিছু কান্ট্রি চীনের ব্যাংক থেকে লোন নিচ্ছে, মনোপলিটা চলে গেছে আমেরিকার। হ্যাঁ, মেবি চীনের ইন্টারেস্ট বেশি, বাট অ্যাটলিস্ট আমেরিকান যে মনোপলি, লোন দিয়ে দাদাগিরি করা, মাথায় টুপি পরানো, তাকে একদম দাস বানিয়ে ফেলা এবং লোন দিয়ে তাকে পলিটিক্যালি ইউজ করা, পলিটিক্যাল তার এজেন্ডাগুলোকে পূরণ করা, অ্যাটলিস্ট এই জায়গাটা পার্টিকুলারলি এই যে ওয়ার্ল্ডকে যে দুভাগে ভাগ করা, নর্থ অ্যান্ড সাউথ, সাউথের কান্ট্রিগুলো অনেকেই চীনের টাকা নিচ্ছে, লোন নিচ্ছে, দ্যাট ইজ ওয়ান সাইড। এবার আরেকটা হচ্ছে যত দাদাগিরি আমেরিকা করবে, হ্যাঁ, ইট ইজ রেয়ারলি অ্যাকনলেজ দ্যাট China rise has benefited the global south. It has been the strategic balance to the west. At least একটা ব্যালেন্স এনে দিয়েছে। এবার আসছি আমি আরেকটা জায়গাতে, আরেকটা আর্টিকেলে, আরেকটা আর্টিকেলে যেটা হচ্ছে, হ্যাঁ, আরেকটা আর্টিকেলটা হচ্ছে সম্পাদকীয় আর্টিকেল অব দি যুগসংঘ, হ্যাঁ, 12ই আগস্টের তিরস্কার। হেডলাইনটা হচ্ছে তিরস্কার। তিরস্কারটা কি বলছে? এই যে রাহুল বলে একটি ছেলে, এখন নাকি বয়স কত হয়েছে জানো? এখন নাকি বালকও, এখন তার অ্যাপ্রেন্টিসশিপ চলছে, এলওপি ইন পার্লামেন্ট ইন। এবং দেখুন কি কাণ্ডটা, এই যে কতবার তিরস্কার খেয়েছে, কোনো লজ্জা নেই কোর্টে। এই রিসেন্টলি একটা তিরস্কার খেলো সুপ্রিম কোর্টে। এই বালকও চিৎকার করে বলছিল যে ভারতবর্ষের কত 2000 স্কোয়ার কিলোমিটার জায়গা চীন দখল করে নিয়েছে, অপদার্থ মোদি গভর্নমেন্ট কিছুই করতে পারছে না। তো এই কেসটা আপ টু সুপ্রিম কোর্ট গিয়েছে। সুপ্রিম কোর্টে, হ্যাঁ, প্রথমে এই কেসটা ছিল, হ্যাঁ, এবার সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্টে ছিল, আলটিমেটলি সুপ্রিম কোর্টে গেছে। সেইখানে একদম নিম্ন আদালতে, এই কেসটা প্রথমে ছিল নিম্ন আদালতে, এ নিয়ে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল। নিম্ন আদালতে তাকে সমন পাঠিয়েছিল। রাহুল তখন এলাহাবাদ হাইকোর্টে মামলা খারেজের আবেদন করেছিল। এলাহাবাদ হাইকোর্ট তার সেই অ্যাপিল বাতিল করে দেয়। তখন বেচারা সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টে এই যে গল্প, এই যে 2000 কিলোমিটার জমি দখল করেছে, সুপ্রিম কোর্ট যা জিজ্ঞাসা করেছে, আপনি খবরটা কোনখান থেকে পেলেন? আপনি কি বর্ডারে গেছিলেন, দেখে এসছেন? তাই এফিডেভিট করুন, বা কোনো গভর্নমেন্ট ডকুমেন্ট থেকে পেয়েছেন সেটা বলুন। বেচারা কিছু বলতে পারছে না, তো কেন এরকম কথা বলেন? সেখানে বিদ্রুপ, সেখানে তিরস্কার খেয়েছে। তারও আগে দ্বিতীয় তিরস্কার, চৌকিদার চোর হ্যায়, এই কথা তিনি বারে বারে বলেছেন। সেখানেও তিনি কোর্টে তিরস্কার খেয়েছেন, সেটাও সুপ্রিম কোর্টে ছিল। সেই কেসটাও সুপ্রিম কোর্টে ছিল, লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্টে। সেখানেও সুপ্রিম কোর্ট তাকে সতর্ক করে দিয়েছিল। 3 নাম্বার কি ছিল? ওই যে যে সমস্ত মোদি পদবিওয়ালা লোকেরা ইন্ডিয়ার টাকা চুরি করে পালিয়ে গেছে, তারা কোন সময় টাকা চুরি করেছিল? ইউপিএ গভর্নমেন্টের সময়। হ্যাঁ, তারা পালিয়ে গেছে। যখন এই মোদি ক্ষমতায় এসছে সেই সময় ভয় পেয়ে পালিয়ে গেছে, এখন ধরা পড়বে। আর সব দোষ এখন এই মোদির। এ নিয়ে মোদি চোর হ্যায় চিৎকার করেছিল, মোদি চোর হয়, মোদি চোর হয়। এই নিয়ে কেস একদম একদম ওয়েস্ট ইন্ডিয়ার একটা লোয়ার কোর্টে, এক ম্যাজিস্ট্রেট আদালতে এই কেস হয়। এই কেসে রাহুলের 2 বছরের সাজা হয়েছিল, 2 বছরের জেলের সাজা। সেই প্রেক্ষাপটে স্পিকার অব দ্য পার্লামেন্ট তার এমপিসিপ ক্যান্সেল করে দেয়। তখন বেচারা সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টের গিয়ে সেই অর্ডারটা সে করেছে, স্টে অর্ডার পেয়েছে। তাতেও তার লজ্জা নেই। হলো, আরও আছে। তারপরে
আর আগের নির্বাচনে অভিযোগ করেছিল, হ্যাঁ, আরেকটা এই যে চিৎকার করে বলে বেড়াচ্ছে যে কি ইলেকশন কমিশন নিজেই নাকি ভোট চুরি করছে বিজেপিকে জেতাবার জন্য। খুব ভালো কথা। তো তুমি এটা বাবা এপিডেভিট করে বলো, তোমার মুরত দেখি। তোমাকে তো বলেছি তুমি চিফ ইলেকশন অফ ইন্ডিয়া, দরজা খোলা আছে, এসে আমাদের কাছে এগুলো পেপারসগুলো দাও, এসো কথা বলবো তোমার সঙ্গে। তুমি ভালো ছেলে, কথা বলতে এসো, কথা বলো না, কথা বলতে শেখো না। না, যায়নি, ওভার বলে যায়নি। এবং তখন এই যে কেস কাচারি হয়েছে, তখন কোর্ট বলেছে তুমি এটা এপিডেভিট করে বলো, এপিডেভিট করে বলো। নির্বাচন কমিশন হলফ না দিয়ে রাহুলকে অভিযোগ জমা দিতে বলেছে, না দিলে ভিত্তিহীন অভিযোগের জন্য ক্ষমা চাইতে হবে। উনি হলফনামা দেবেন না, এত ভয়। এবার তার আগের কটা কেস একটু বলে রাখি। আরএসএস সম্বন্ধে এবং সাভারকার সম্বন্ধে তো উনি তো পড়াশোনা তো কিছুই নেই, সেই আরএসএস সম্বন্ধে সেই পুরনো কথা, আরএসএস নাকি গান্ধীকে মার্ডার করেছে। কোর্টের কি রায় ছিল? কোর্টের রায়ে আরএসএস কোথাও ইনভলভ কি গান্ধী মার্ডার কেসে? তাহলে আরএসএস কোনখানে আসছে? আর সাভারকার নাকি গান্ধীকে খুন করেছিল, সাভারকার নাকি দেশদ্রোহী ব্রিটিশের এজেন্ট ছিল। এ নিয়েও সুপ্রিম কোর্টে খিস্তি খেয়েছে এই রাহুল বাচ্চার অ্যাডভোকেটরা সুপ্রিম কোর্টে। এদের কোনো লজ্জা নেই। এবার আসছি আমি আর একটা আর্টিকেল, শ্যামাপ্রসাদ নামে, শিয়ালদা স্টেশন। দেখুন, শিয়ালদা স্টেশন পশ্চিম বাংলায়, ওপার বাংলার যে হিন্দু রিফিউজি যে কয়েক কোটি এসছিল ইন ডিফারেন্ট ফেজেস আপ টু 1970, ইভেন তারও পরে, এদের ইনিশিয়াল পার্টের সেটেলমেন্টের জন্য অনেকেই চেষ্টা করেছে নিঃস্বার্থভাবে। একটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার দলবল, আরেকজন বিপ্লবী লীলা রায়। তারা কিন্তু এই যে এত বড় রোলটা প্লে হয়েছে, এটা ইতিহাস থেকে মুছে গেছে। এটা প্রথম 25 ইয়ার্সে কংগ্রেসিরা, তারপরে 34 ইয়ার্স সিপিএম এই ইতিহাসটা ভুলিয়ে দিয়েছে। কমিউনিস্টরা এটা বলার চেষ্টা করেছেন তারাই সব সেটেলমেন্ট করিয়েছিল, এবং এই প্রোপাগান্ডা করে তারা কিন্তু লাভের গুডটা তুলেছে। তারা শ্যামাপ্রসাদকে ইতিহাস থেকে মুছে ফেলেছে, বিপ্লবী লিডারের নামটা মুছে ফেলেছে। তারা সেই লাভটা, অথচ দিস কমিউনিস্ট স্কাউন্ড্রেলস, they prevented the settlement of the Hindu refugees from Opar Bangla into Andaman Nicobar. এই কমিউনিস্ট স্কাউন্ড্রেলসরা দণ্ডকারণ্য থেকে তাদেরকে এখানে নিয়ে এসে তারা খুন করেছিল, লোভ দেখিয়ে নিয়ে এসেছিল, তারপর খুন করেছিল। এই হচ্ছে কমিউনিস্টদের হিন্দু রিফিউজি প্রেম। এবার আসছি আমি, শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যদি শিয়ালদা স্টেশনের নাম হয়, সেটা ঐতিহাসিক দিক থেকে ঠিক হবে। কারণ এই শিয়ালদা স্টেশন দিয়েই একমাত্র পথ ছিল, মেজর পার্ট এইখানে এসে তারা কলকাতার বুকে বিভিন্ন জায়গার তারপরে কলকাতা থেকে বিভিন্ন রকমের পেরিফেরিতে গিয়ে সেটেল করেছিল। এবং এই ইতিহাসের দিক থেকে শ্যামাপ্রসাদের নামে শিয়ালদা স্টেশনের নাম হলে ভালোই হবে। এবার আসছি আমি আরেকটা আর্টিকেল, ঋষি অরবিন্দে আগামী দিনের পথপ্রদর্শক। খুব ভালো লেখা, যুগসংখ্য গতকালের 15 আগস্টের। কিন্তু একটা জায়গাতে আমার মনটা আটকাচ্ছে, আমি সেই জন্যে কালকে আমি অরবিন্দের ওই যে লেখাটা আমার খুব পছন্দের। আমি অরবিন্দ সম্বন্ধে একটা লেখা গতকাল বেরিয়েছে, গতকাল 15 আগস্টের দি স্টেটসম্যানসের 10th পেজ, একটা বড় আর্টিকেল, পার্টিশন মাস্ট গো। এটা 15 আগস্ট 47-এ ওনার বাণী ছিল, অরবিন্দের বাণী ছিল। এই বাণীটা, এটা আমাদের আবার পড়া উচিত, আমাদের হৃদয়ঙ্গম করা উচিত। খুব বড় আর্টিকেল, এটা আমি ফেসবুকে, অনেকেই পড়ে নেবেন, আমি ফেসবুকে দিয়েছি আমি ছবি করে, স্ক্যান করে। আমি
পড়ছি quote, partition must go. India is free, but she has not achieved unity. Only a fissured and broken freedom. At one time, it almost seemed as if she might relapse into chaos of separate states which preceded the British conquest. Fortunately, there has now developed a strong possibility that this disastrous relapse will be avoided. The wisely drastic policy of the Constitutional Assembly makes it possible that the problem of the depressed classes will be solved without fissures. But the old communal division into Hindu and Muslim seems to have hardened into figure of permanent political division of the country, said Sri Aurobindo. তবে একটা জায়গায় লিখেছেন যে পার্টিশন কন্টিনিউ করলে সাউথ এশিয়ায় কোনো শান্তি কখনোই আসবে না। আর একটা জায়গায় লিখেছেন যে দিস মাস্ট গো এবং ইন্ডিয়া if she remains divided will not herself be sure of her safety, he warned. কখনো ইন্ডিয়া সেফ হবে না if that partition continues. এবার আমি আরেকটা জায়গা আমি একটু বলে আমি শেষ করব আজকে এবার ঋষি অরবিন্দের উপরে আর্টিকেল লিখতে গিয়ে এক লেখক গতকাল যুগ সংখ্যা একটা কোড দিয়েছেন। কোডটা হচ্ছে এই, আমি জানি না এটা কতখানি গ্রহণযোগ্য। লিখেছেন 25 বছর আগে তার অন্যতম প্রিয় অনুরাগী এ বি পুরাণীর এক প্রশ্নের উত্তরে শ্রী অরবিন্দ অকুণ্ঠ কণ্ঠে ঘোষণা করেছিলেন, ভারতের স্বাধীনতা সূর্যোদয়ের মতোই অনিবার্য এবং তা হবে আমারই জন্মদিনে। অরবিন্দ নাকি এই তার অনুগামীকে বলেছেন 25 বছর আগে যে তার জন্মদিনেই দেশ স্বাধীন হবে। আমি এই জানি না কতখানি অথেন্টিক এটা। এই রাইটিংটা কি 15 আগস্ট 1947 আগে এই রেকর্ডটা, না তার পরে? কারণ বরং ঐতিহাসিক রেকর্ডস বলছে 15 আগস্ট চয়েসে কোনো ভারতীয়ের কোনো অবদান নেই। Absolutely the choice of Mountbatten. And he chose this, এবং রিজনিংটাও বলেছেন, he chose this 15th August as this was the victory date of the Allied forces on Japan. And it is a Japan surrender day. এশিয়ার মানুষকে এবং ভারতবাসীকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে ইউরোপিয়ান ফোর্স এশিয়ান ফোর্সকে পরাজিত করেছিল এই দিনে। দিস ইজ দ্য রিজনিং ইন দ্য রেকর্ডস অফ মাউন্টব্যাটেন। জানি না অরবিন্দ জন্মদিনে কখনো তা আমার জন্মদিনেই দেশ স্বাধীন হবে এই কথা কখনো বলেছেন কিনা, কতখানি সত্যি। কারণ গ্রেট ম্যানদের নিয়ে অনেক কথা লেখা হয়, সেটা সত্য অসত্য সেটা বিচার বেশ কঠিন অনেক সময় হয়ে পড়ে। এবার আসছি আমি একটা জায়গাতে, দি লং শ্যাডো অফ 1947। এই শ্যাডোটাকে সবাই ভয় পায়, অল সিকুমাকু কঙ্গু। কারণ অল সিকুমাকু কঙ্গুরা মনে রাখবেন সবাই হচ্ছে আইদার কমিউনিস্ট অথবা কংগ্রেসের অফশুটস। এরা সবাই হচ্ছে ওই একদম মুসলিম লীগের সাপোর্টার, পার্টিশনের সাপোর্টার। এদের জন্যই পার্টিশনটা হয়েছিল। ওরা এই শ্যাডোকে ভয় পায়। এটা খুব লং শ্যাডো। যে আর্টিকেল ইন পেজ 11 দ্য স্টেটসম্যান অন 15th August ফ্রাইডে। সবাই এটা কেন বারে বারে বলতে হবে? হোয়াট হ্যাপেন্ড বিহাইন্ড 15th August? কেন পার্টিশনটা হয়েছিল? এই ইতিহাসটাকে মনে রাখতে হবে। এটাকে যদি না মনে রাখি ভারতবর্ষ আবার পার্টিশন হবে। এটা যদি না মনে রাখি ভারতবর্ষে আবার ডিভিসিভ ফোর্স তৈরি হবে। যদি ভুলে যাই আবার শয়তানরা আবার জেগে উঠবে।
আবার জন্মাবে, আবার মুসলিম লীগ জন্মাবে, আবার কমিউনিস্টরা জন্মাবে, আবার গান্ধী জন্মাবে, আবার নেহরু জন্মাবে, যারা ব্রিটিশের এজেন্ট হিসেবে দেশটাকে ভেঙে দিয়ে গেছিল। এই ইতিহাসটা মনে রাখলে উইল বি এবল টু আইডেন্টিফাই who are going to again divide this country, weaken our country in the form of Jinnahs and Gandhi Nehrus, in the form of communists. এদেরকে এরা না হলে এরা দেশকে আবার ভাগবে। এগুলো সব ডিভিসিভ ফোর্স, এগুলো সব ফরেন ফোর্সের এজেন্টস। এদেরকে মনে রাখতে হবে। এরা কিভাবে ভেগেছিল, কোন মেথডে, সেটাও জানতে হবে। আর কোন কোন ফিগার, কি তাদের চরিত্র। ইতিহাস পড়ার এইটা কারণ। ইতিহাস পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যেমন না আগের মিস্টেকটা আমরা রিপিট করি। একদম দি পারপাস অফ রিডিং হিস্ট্রি ইজ টু টেক নলেজ ফ্রম হিস্ট্রি সো দ্যাট দ্য সেম মিস্টেক ইজ নট রিপিটেড। ইতিহাস পড়ার উদ্দেশ্য হচ্ছে যেমন না আমরা আমাদের আগের ইতিহাসে আগের পূর্বপুরুষরা যে ভুল করেছিল, যেভাবে চিটেড হয়েছিল, সেই ভুলটা যেমন না আবার করি। তাই এই যে লং শ্যাডো, এই বেঙ্গল ফাইল আমাদের সবার দেখা উচিত। বেঙ্গল ফাইলে আমি যতটুকু দেখেছি বিভিন্ন মিডিয়াতে অনেকগুলো হিস্টোরিক ডকুমেন্টস আছে, অনেক ডকুমেন্টস আছে। এখানে গান্ধী নেহরুরা অনেকখানি এক্সপোজড হচ্ছে, কমিউনিস্টরা এক্সপোজড হচ্ছে। দি স্কাউন্ড্রেলস নিড বি এক্সপোজড, হিস্ট্রি মাস্ট কাম আউট। এখন আমাদের জনগণ যে সব জেনে বসে আছে এটা মনে করার কোনো কারণ নেই। আমরা সব জানি এটা মনে করার কোনো কারণ নেই, এবং এটা জানি না এটা কোনো অপরাধ নয়। অনেক ক্ষেত্রে আমরা ভুল জানি, এটাও কোনো ক্রাইম নয়। কিন্তু যেখানে ডকুমেন্টস উঠে আসছে এইগুলো দেখা উচিত। আমরা জানি না এটা কোনো অপরাধ নয়, আমাদের জনগণ জানে না অনেক কিছু, এটা অপরাধ নয়। না জানা কোনো, সবাই সব জেনে আছে, জেনে বসে নেই, না জানা কোনো অপরাধ নয়। তাই এই বেঙ্গল ফাইল আমাদের আবার দেখা উচিত। পার্টিশন অফ ইন্ডিয়া, তার যে হলোকাস্ট, তার যে মিলিয়ন্সে যে খুন, লক্ষ লক্ষ মা বোন রেপড, কয়েক কোটি মানুষ রিফিউজ, সাডেনলি সে হোমলেস হয়ে যাচ্ছে। সাডেনলি একটা জ্যান্ত লোক রক্তাক্ত হয়ে সবে পরিণত হচ্ছে, তার লাশ খাচ্ছে শিয়াল কুকুরে শকুনে। এই ম্যাসিভ ম্যাসাকার, এটা ইতিহাস থেকে মুছে ফেলা উচিত নয়। এটা ইতিহাসের পাতায় থাকবে এবং আমাদের পড়া উচিত। যদি ইউরোপের লোক যে হলোকাস্ট যদি মিউজিয়ামে বাঁচিয়ে রাখে পৃথিবীর লোককে দেখানোর জন্য, ঠিক ইতিহাস যে কারণে পৃথিবীর সব দেশ লেখে, ঠিক একই কারণে আমরা পার্টিশন অফ ইন্ডিয়ার সে ম্যাসাকারের পেজগুলো আমরা আবার পড়ব। যেভাবে হোক, ইতিহাসের পাতা থেকে কষ্ট করে, অথবা বেঙ্গল ফাইলের মতো ইজি জায়গা থেকে, যেটা একদম ওরা ওই টিম এবং ডিরেক্টর একদম ঐতিহাসিক ডকুমেন্টসগুলো তুলে নিয়ে এসে দিয়েছে। শুভরাত্রি। সরি ফর নেট দুর্বল হওয়ার জন্য কিছু কিছু ইন্টারাপশন হয়েছিল। আমি দেখে নিচ্ছি আপনাদের, আমি বড় স্ক্রিন থেকে দেখার চেষ্টা করছি একটা, আপনাদের কি কি কমেন্ট আছে। হ্যাঁ দেখি, হ্যাঁ দেখি, আমি পরপর দেখে নিচ্ছি। হ্যাঁ, সৌরভ মণ্ডল, গুড ইভিনিং স্যার। শঙ্কর, নো রিসেপশন ইজ ক্লিয়ার। আচ্ছা, নিরঞ্জন দত্ত শঙ্করকে লিখেছে সার্জেন্ট মেজর স্ট্রেচার বিয়ারার মোহনদাস করমচাঁদ গান্ধী। সার্জেন্ট মেজর ইজ বিলো দ্য সেকেন্ড লেফটেন্যান্ট। আচ্ছা, Jinnah left for England to resume his legal practice. Yes, he was compelled to leave this country. He was insulted here. Muhammad Iqbal inspired him. Yes, that's right. Again he একদম হঠাৎ একদিন সন্ধ্যাবেলা চায়ের আসরে নেহরু তাকে ডাইরেক্টলি ইনসাল্ট করেছিলেন। গট ইনসাল্টেড। ইনসাল্টটা কারণ একটা ব্রিফলেস ব্যারিস্টার একটা সাকসেসফুল ব্যারিস্টারকে অপমান করবে, এটা বরদাস্ত করা যায় না।
হি কেম ব্যাক টু ইন্ডিয়া। উনি ওখানকার ভালো প্র্যাকটিসটা ত্যাগ করে ইন্ডিয়াতে ফিরে এলেন, জয়েন্ট মুসলিম লীগ, এবং দেখিয়ে দিলেন হাউ টু টেক এ রিভেঞ্জ। হি ইজ সাকসেসফুল ইন টেকিং এ রিভেঞ্জ, in bringing out Pakistan for Muslims. But the revenge was too big. And this partition not only burned the fate of Hindus in subcontinent, also burned the fate of Muslims in subcontinent. সেজন্য রিভেঞ্জ নেওয়া, রাগের একটা একটা কন্ট্রোল দরকার, একটা সীমা দরকার। রাগটা এমন একটা সীমাহীন কখনো হওয়া উচিত নয়, যার আগুনে আপনিও পুড়ে মরলেন। হয়তো রাগে আপনার শত্রু কিছুটা পুড়ে গেল, কিন্তু আপনিও আলটিমেটলি পুড়ে মরলেন, আপনার বন্ধুরাও পুড়ে মরল। এই এমন ভয়ঙ্কর রিভেঞ্জ নেওয়া উচিত নয়। অ্যারোগেন্স শুড বি কন্ট্রোল, অ্যারোগেন্স শুড নট বি দিস মাচ। একদম, হ্যাঁ। Jyoti Bose was present in Sohrawardy's meeting in 1946, 16th August in Maidan. Yes, রাইট। আমি, হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে, সরি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। শুভরাত্রি।